টার্গেটের মুখে পড়েছেন এবং কোনো কারণে যদি এই বর্তমান সরকার ফেল করে, তাহলে এই যে যারা সমন্বয়ক এবং তাদের যারা সহযোগী সারা বাংলাদেশে, ওনারা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন, এখানে ধনীর কোনো পুত্র নেই। আর একটা বিরাট অংশ একেবারে দরিদ্র পরিবার থেকে এসছেন। তো এদের সংখ্যা কত হবে? টার্গেট করলে 1 লাখ হবে, যাদেরকে আওয়ামী লীগও চেনে, বিএনপিও চেনে, শিবিরও চেনে। কিন্তু এই লোকগুলো কিন্তু মূল যারা নেতৃত্ব দিয়েছেন, সাহস দেখিয়েছেন, তারা কিন্তু বেশিরভাগই সাধারণ ছাত্রছাত্রী এবং সেই শিবির করা বা নেতৃস্থানীয় কয়েকজন ছাড়া তো যার যার অবস্থানে ফিরে গিয়েছেন এবং তারা এই বর্তমান সরকারের ভালো মন্দ কর্মকাণ্ড কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। দেশের প্রয়োজনে তারা এসেছিলেন, আবার দেশের প্রয়োজন শেষে তারা তাদের আপন আলয়ে ফিরে গিয়েছেন। কিন্তু যদি কোনো কারণে ডক্টর ইউনূস সরকার পরাজিত হন, ব্যর্থ, তাদের পরিবারের উপরে আসবে, পরিজনের উপরে আসবে। আর সমন্বয়কদের মধ্যে যারা নেতৃস্থানীয় 10 জন বা 20 জন আছেন, তারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতো হয়তো একটা সেফ এক্সিট পাবেন, অনেকে পালিয়ে যাবেন, অনেকে ধরা পড়বেন। কিন্তু তাদের সংখ্যা কত? 50 জন, 100 জন, নট মোর দ্যান দ্যাট। ধারণা দিলাম তার মধ্যে 100 জনকে বাদ দিয়ে বাকি যারা আছেন তারা তো এক কাপ চাও হয়তো খাননি এখনো পর্যন্ত। তো সমস্ত ক্রোধ, রাগ এই সকলের উপর আসবে এবং যেমনটি এখন ধরুন আওয়ামী লীগের একেবারে সাধারণ আম জনতা খেয়েছে, তারা ঠিক আগস্ট মাসের 1 তারিখে কিন্তু তারা পালিয়ে গেছে নিরাপদ। তাপস কত তারিখে পালিয়ে গেছে, এরপরে দেখেন তো পরশ কোথায় গেল? তাপসের ভাই পরশ যুবলীগের চেয়ারম্যান ছিল। অন্যান্য যারা, নিখিল কোথায় গেল? তারপর কোথায় গেল? এই সে 2009 সাল থেকে আওয়ামী লীগের মধ্যে যদি সবচেয়ে বেশি সুযোগ নিয়ে থাকে কয়েকজন লোক, তার মধ্যে 1 নম্বরে ডক্টর এস টি ইমাম, 2 নম্বরে ডক্টর তৌফিক এলাহি, 3 নম্বরে ডক্টর মশিউর রহমান। মেধাবী ছিলেন ছাত্র জীবনে, কর্মজীবনে এবং মেধার ভিত্তিতে সবকিছু করেছেন এবং যখনই তারা আজ করতে পেরেছেন তারা সবাই নিরাপত্তার স্থলে চলে গেছে। আপনি আসাদুজ্জামান কামাল সাহেব কোথায় বলেন তো? কিভাবে গেলেন? ওবায়দুল কাদের সাহেব কোথায়? কিভাবে গেলেন? তো এই জিনিসগুলো সব ক্ষেত্রে, সব যুগে যাদের কারণে বিএনপির পতন হয়েছিল, একাগারের উদ্ভব হয়েছিল, তারা কিন্তু কেউ ধরা পড়েননি। আর যারা ধরা পড়েছেন, পলিটিক্যালি ম্যাচিউরড, প্রফেশনাল, দ্য অ্যাসেট অফ দ্য বিএনপি, অ্যাকচুয়ালি অ্যাসেট অফ দ্য নেশন, এই সকল পলিটিক্যাল যারা লোকজন আছেন তারা কিন্তু ধরা পড়েছেন। আর ওই সময়টাতে বিএনপির বিপদে যারা এগিয়ে এসেছেন, খন্দকার দেলোয়ার সাহেবের মতো মানুষজন, তারা কিন্তু নেগলেক্টেড ছিলেন আপ টু 2006। তো এই নেগলেক্ট করা লোকগুলো কিন্তু এগিয়ে এসেছিলেন। তো এটা নিয়তির একটা লীলা খেলা এবং এইভাবেই সবকিছু হয়ে থাকে। তো যেটা বলছিলাম যে সমন্বয়কদের ক্ষেত্রেও আগামীতে এরকম, মানে বিএনপির যা ঘটেছে, আওয়ামী লীগের ঘটেছে, জামাতের যা ঘটেছে, ঠিক জামাতের বলা যায়, জামাতের তো অনেক সুবিধাভোগী আছেন যারা সবসময় পীর মাশায়েখদের মধ্যে মালদ্বীপে চলে গেছেন, মালয়েশিয়াতে চলে গিয়েছেন, চীন দেশে চলে গেছেন, হংকং এ চলে গিয়েছেন, তো আবার তারা এখানে চলে আসছেন। কিন্তু এখানে যারা মাঠে লড়াই সংগ্রাম করেছেন, তো তারা আবার কিন্তু জামাতে যখন সুসময় ছিল, সেই 2001 থেকে 2006 এই সময়টিতে তারা কেউ লাইমলাইটে ওভাবে ছিলেন না। এনিওয়ে, এখন একটি উফ শব্দ করিনি এবং আমি কোনোদিন করব না। মানে একেবারে তারা যদি আমার অর্ধেক অঙ্গ খেয়ে ফেলে, তবু আমি একটা উফ শব্দ করব না। এর কারণ হলো এই যুবকেরা, এই বিপ্লবীরা আমার মনের যে অবদমিত আকাঙ্ক্ষা নিয়ে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ইন্টেলেকচুয়াল লেভেলে যে লড়াই সংগ্রাম করছিলাম, সেটিকে মাঠে নিয়ে তারা তাদের জীবনকে অস্ত্রের মুখোমুখি করে দিয়েছে। কাজেই তাদেরকে নিয়ে সবাই সমালোচনা করছে, এখন অনেকেই করছেন, কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। যদি ভালো করতে হয় তাহলে তাদের ভুল এবং ভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর আমরা যদি তাদের অকল্যাণ চাই এবং তাদের মৃত্যু কামনা করি এবং তাদের পতন কামনা করি, তাহলে তাদেরকে সময় দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে তাদের প্রতি কৃতজ্ঞ হই এবং এই মানুষগুলো আমাদেরকে একটি 15 বছরের দুঃশাসন থেকে বাঁচিয়েছেন, তাদেরকে ঠিক পিতৃসুলভ, ভাতৃসুলভ একটা মনোভাব নিয়ে, আত্মীয়তার মনোভাব নিয়ে তাদেরকে একান্তে ডেকে কোনো কথা বলবো বা গিয়ে কোনো কথা বলবো। তারা শুনলে শুনুক, না শুনলে না শুনুক, এটা তাদের ব্যাপার। বা যদি আমি গেলাম, হয়তো আমার কথা শুনলেন না বা আমি ডাকলাম এলেন না, তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে আমি তাদের এই স্বর্ণালী নায়ক মহানায়ক, তাদের প্রতি আমার মর্যাদাবোধ, সম্মানবোধ, ভালোবাসাবোধ একেবারে কম না। মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো অংশেই আমি তুলনা করব না, তবে এই বিপ্লবের এই মহান নায়কদেরকে আমি ওইভাবেই সবসময় সমালোচনা থেকে একেবারে তাদের মনে কষ্ট লাগে এরকম কোনো কথা থেকে আমি নিজেকে সবসময় বিরত রাখার চেষ্টা করি। কিন্তু আমরা সবাই করবে। আর যারা আমরা বাইরের লোকজন আছি, তারা যদি এই সমন্বয়কদেরকে টার্গেট না করে
সমন্বয়করা যাদেরকে মাথা হিসেবে বসে আছেন, উপদেষ্টা মন্ডলী রয়েছেন, তারা তো শিক্ষা দীক্ষায় প্রাজ্ঞ, তারাই তো সমন্বয়কদেরকে ব্যবহার করছেন এবং সমন্বয়কদের পরিশ্রমের সুফল এই উপদেষ্টা মন্ডলী তাদের মাথায় মুকুট রূপে শোভা পাচ্ছে। তো সেই দিক থেকে আমাদের আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সমন্বয়কদের না বলে সমন্বয়কদের যারা অধিকর্তা তাদেরকে নিয়ে সমালোচনা আমি করি। আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করিনি। এর কারণ হলো, যেমন আদিলুর রহমান সাহেব আছেন, উনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, আসিফ নজরুল সাহেব আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই প্লাস ডিপার্টমেন্টের শিক্ষক, রেজওয়ানা আমাদের ডিপার্টমেন্টের ছাত্রী। তো এরপরে অন্য যারা আছেন, আপনি চিন্তা করেন, ফরাদ মাজার সাহেবের ওয়াইফ আছেন, ফরিদা ভাবি আছেন, তারপরে ফয়জুল করিম সাহেব আছেন, ওনার ফেসবুকে আমার বন্ধু, অনেক আগে থেকে আমাদের মধ্যে একটা ঠিক এরকম সম্পর্ক আছে। তো তারপরে অন্যান্য যারা আছেন, কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই, যার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি যা কিছুই বলেছি যাবত এবং বলবো সেটা কেবলমাত্র ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। এর কারণ হলো এই ভদ্রলোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল।